আমরা গ্রামে থাকতাম। আমার বর রোজ আমার জন্য শহর থেকে জিলিপি নিয়ে আসত। আমি জিলিপি খেয়ে ঘুমিয়ে পড়তাম। যখন সকালে উঠতাম আমার জামাকাপড় ভিজে যেত, যেন এমন মনে হতো কেউ আমার গায়ে জল ঢেলে দিয়েছে। একদিন রাতে আমার বর জিলিপি আনল আর আমি লুকিয়ে সেটা ফেলে দিলাম। তারপর সেই রাতে আমি যখন ঘুমানোর অভিনয় করলাম, হঠাৎ করে আমার শরীর বিয়ের রাতে আমি আমার বরের কাছে অদ্ভুত একটা বায়না করে ফেললাম। আমি তাকে বললাম আমার একটা জিনিসের খুব শখ, আর আমি সেটা ছাড়া থাকতে পারি না। আমার বর বলল যে কি চাই বলো, তারপর দেখছি যে আমি তোমার জন্য কি করতে পারি। আমি আমার বরকে বললাম প্রথমে কথা দাও, যেটা বলবো সেটাই তুমি করবে। সে বলল ঠিক আছে, তুমি আমাকে বলো না, আমি চেষ্টা করব। তো আমার বর একটু চিন্তায় পড়ে গেল। সে ভাবল কি জানি কি বলতে চলেছি আমি, কিন্তু যখন আমি তাকে বললাম সে হাসতে লাগল। সে অনেক বেশি খুশি হয়ে গেল। আমি তাকে বললাম আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, কিন্তু গ্রামে ভালো মিষ্টি পাওয়াই যায় না। তোমার কাজ তো শহরে, তুমি তো আসা যাওয়া করতে থাকো, তাহলে যখনই তুমি শহরে যাবে তখন আমার জন্য মিষ্টি খাওয়ার কিছু না কিছু নিয়ে আসবে, না হলে কিন্তু আমি রেগে যাব। আমার কথা আমার বর হাসতে লাগল, বলল ঠিক আছে, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসব, কিন্তু আমায় একটা কথা বলো, এত মিষ্টি খেলে তো মোটা হয়ে যাবে না? তো আমি বললাম না, আমার শরীর এমন যে আমি ছোট থেকে এত মিষ্টি খাই, কিন্তু আমি মোটা হই না। তুমি চিন্তা করো না, আমি সবসময় এরকমই পাতলা থাকব, কিন্তু আমি মিষ্টি অবশ্যই খেতে চাই। আমি সব কাজ করব, তোমার সব কথা শুনব। কত সময় লাগবে তোমার, কত পয়সা লাগবে, একটু যদি আমার জন্য মিষ্টি নিয়ে আসো কি বা হবে তোমার? আমার বর বলল আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য কিছু না কিছু নিয়ে আসব। সে ভীষণ খুশি হয়ে গেল, যখন কিনা আমার মনে হলো যে সে আবার বিরক্ত না হয়ে যায়। কিন্তু এখন সে যখনই শহর যায় আমার জন্য জিলিপি অবশ্যই নিয়ে আসি। আমি জিলিপি ভীষণ ভালোবাসি, জিলিপি খেয়ে আমি শান্তিতে ঘুমিয়ে যেতাম। কিন্তু তারপর আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগল, যেটা একদমই নরমাল ছিল না। একদিন আমি আমার বরের নিয়ে আসা জিলিপি খাইনি, ফেলে দিয়েছিলাম আর ঘুমানোর অভিনয় করতে লাগলাম। কিন্তু আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল যখন আমি দেখলাম যে আমার ঘরে উপস্থিত ছিল, আর সেটা একজন নয় বরং চার। আমি আমার মা বাবার একমাত্র মেয়ে, আর আমার মা বাবা ছিল গ্রামের জমিদার। আমার নামে না জানি কত জমি আর জন্তু ছিল। আমার বিয়ে যার সাথে হলো সে আমার থেকে একটু বড় ছিল, কিন্তু কি জানি কেন আমার তাকে ভালো লেগে গেল। কথায় আছে যে কারোকে চোখের দেখাতেই ভালো লেগে গেলে তাকে মনির ও ভালো লেগে যায়। আর ওই মানুষটাকে আমার দেখে ভালো লেগে গিয়েছিল, কেননা সে ভীষণ সুন্দর ছিল। আমার মা বাবার সাথে আমার এমন সম্পর্ক ছিল যে যদি আমি তাদেরকে বলতাম যে আমার বিয়ে এই মানুষটার সাথে করিয়ে দাও, তো তারা চিন্তাভাবনা না করে করিয়ে দিত। যখন আমাকে তার ছবি দেখানো হলো, তখন আমার হৃদয় থেকে শব্দ আসলো যে আমার এই মানুষটার সাথে বিয়ে করা উচিত। আর আমি হ্যাঁ বলে দিলাম। আমার মা বাবা আমাকে ভীষণ ভালোবাসত, পুরো বংশ আমার পিছনে ছিল, কিন্তু আমার বাবার কথা ছিল বংশের মধ্যে দিয়ে দেব না, কেননা আমাদের বংশে কোনো ছেলে এমন ছিল না যে আমার যোগ্য ছিল, আর আমার কাউকেই পছন্দ ছিল না। এই মানুষটাকে আমি পছন্দ করতাম, আর তাই আমি তাকে বিয়ে করে নিলাম। তারা আমার বয়সের পার্থক্য ছিল মাত্র 7-8 বছর, কিন্তু মনে হতো না। বিয়ের দিন আমি আমার বরকে আবদার করলাম, আমার সবসময় মিষ্টি খেতে ভালো লাগে, তোমাকে আমার জন্য যে কোনো মিষ্টি আনতে হবে। সে সাথে সাথে নিয়েছিল। সে ও বুঝত যে আমি এমন একটা ঘর থেকে এসেছি যেখানে আমি সবার আদরের ছিলাম, আর আমার সমস্ত কথা সবাই মেনে নিত। এজন্য সেই বা কেন বারণ করবে? এমনিতেও 1-2 দিনের বিয়ে করা বুকে কেউ বারণ কোনো বিষয়ই করে না। নতুন বুদের কাছে এটাই তো একটা সময় যখন নিজের সব কথা সহজেই তারা রাজি করিয়ে নিতে পারে। যদি চায় তাহলে সবকিছু তারা আদায় করতে পারে শেষময়। আর তাছাড়া সেই আদায় করার ব্যাপারটা তো আর সারা জীবন চলে না। পরে তার সম্মান এত বাজে ভাবে নেমে যেতে থাকে যে যেন কোনোদিন তার সম্মানই ছিল না। শুধুমাত্র বিয়ের দিনগুলোই এমন, যখন নিজের কথায় সহজেই রাজি করিয়ে নেওয়া যায়। আর আমিও এরকমটাই করেছিলাম। এখন আমার বর যখনই শহর যায় আমার জন্য মনে করে সে জিলিপি নিয়ে আসে, আর তার শহরের সন্তাহে 2 থেকে 3 চক্কর লাগাতেই হতো। জিলিপি তো আমি খেতাম, কিন্তু একটা ঘটনা ভীষণ অদ্ভুত ছিল যে আমি আমার বরের আনা জিলিপি খেতাম, আমার খুব ঘুম পেয়ে যেত। শুনতাম যে মিষ্টি খেলে মানুষের খুব ভালো ঘুম হয়, কিন্তু আমার ঘুমটা একটু বেশিই ছিল। জিলিপি খেতে না খেতেই 5 মিনিট যেত না, আমি ঘুমিয়ে যেতাম। আর আমি সকালবেলাতেই জানতাম। এইভাবে তো আমি বুঝতেই পারতাম না যে আমার পিছনে ঘরে ঠিক কি চলছে, কেননা বলা হয় যে ঘুমোনো আর মরে যাওয়া মানুষের মধ্যে কোনো তফাতই
থাকে না, একটাই তো থাকে যে ঘুমোনো মানুষটা জেগে যায় আর মরা মানুষ জাগে না। এজন্যই সে বুঝতে পারে না যে যেই সময় সে ঘুমিয়ে থাকে সেই সময় আসলে কি হয়। আমি যখন জানতাম তখন কখনো রাতের খাবার বানানো থাকতো না তো কখনো দিনের, কিন্তু আমার বর কোনো কথাই বলতো না, আর না এ ব্যাপারে তার কোনো রাগ ছিল। আমাকে জেগে থাকতে দেখে সে বলতো যে গেছো, চলো এসো খাবার খেয়ে নাও, বা চলো কোথাও বাইরে যাই, বা কোনো কাজ বলে দিত, কিন্তু কখনো রাগ দেখাত না। যখন কিনা তার জায়গায় যদি অন্য কেউ হতো সে তো এটাই বলতো যে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। এটা আবার কি ধরনের আচরণ? এই ব্যাপারটার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ ছিলাম। আর আমার এই কথাটা সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আমার বর আমাকে ভীষণ ভালোবাসে। এজন্য তার আমার কথা খারাপ লাগতো না, এজন্য তারা আমার না কাজ করা খারাপ লাগতো না। কিন্তু এবার এটা কিছু বেশি হয়ে যাচ্ছিল। একদিন এরকম হলো যে আমি জিলিপি খেয়ে ঘুমিয়ে গেলাম, আর রাত্রি 2টোর সময় আমার চোখ খুলত, তখন আমার বর ঘরে ছিল না। যখন কিনা সে ওই টাইমে ঘরেই থাকত, তার ফোনও বন্ধ ছিল। আমি দেখলাম তখন বৈঠকের আলোচ বলছিল। রাত 2টোয় বৈঠক ঘরের আলোচ বলে থাকায় মনে হলো যে ভুল করে হয়তো জ্বলে রয়েছে। কিন্তু যখন আমি কাছে গেলাম তখন সেখান থেকে আমি কিছু আওয়াজ পেলাম। একটা আওয়াজ তো আমার বরের ছিল, অন্য আওয়াজটা আমি চিনতে পারলাম না। কিন্তু আমি এটা বুঝে গিয়েছিলাম যে মেয়ের আওয়াজ ছিল। কিন্তু ওই সময়ে বৈঠক ঘরে কোনো মেয়ে কিভাবে থাকতে পারে, তাও আমার বরের সাথে? আমার মাথায় খটকা লাগল। আমি রেগে গেলাম, আর আমার মধ্যে যতটুকু ঘুম ছিল সেটা হঠাৎ করে উড়ে গেল। আমি আওয়াজ করায় সেখানের পরিবেশ তখন শান্ত হয়ে গেল। আর 10-15 মিনিট পর আমার বর বাইরে আসলো। সে বলতে লাগলো, তুমি জেগে আছো, তুমি জেগে কি করে গেলে? আমি বললাম, আমি জেগে করে গেলাম। এটা দিয়ে কি বলতে চাইছো তুমি? মানুষ যেমন ঘুমোয় তেমন করে সে তো যাবেই, কিন্তু তুমি বৈঠক করে কি করছো? তখন সে বলতে লাগলো, আমার বন্ধু এসেছিল। আমি বললাম, তোমার বন্ধু তো আওয়াজ পাইনি, বরং একটা মেয়ের আওয়াজ দিলাম। তখন সে বলল, তার বউ তো তার সাথে এসেছে। আমি বললাম, বউ আর তার বর রাত 2টোর সময় আমাদের ঘরে কি করছে? আর যদি তার বউ এসে থাকে তাহলে আমিও তার সাথে দেখা করতে চাই, তাদের জন্য কিছু খাবার আর চা বানাই। তখন আমার বর বলল, তুমি যখন দস্তক দিলে ঘরে তখনই ওরা চলে গেছে। কেননা ওরা যাবার জন্য তখন রেডি হয়েছিল। বৈঠক করে একটা দরজা বাইরের দিকে খোলে, এজন্যই বোধহয় আমার বর তাদেরকে ওখান দিয়ে বের করে দিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, রাত 2টোর সময় কে কার বাড়িতে নিজের বুকে নিয়ে এরকম ভাবে আসে? আমার বরের উপর আমার সন্দেহ হলো, কিন্তু তারপর ভাবলাম যে না, এরকমটা করা উচিত না। আমার বর আমাকে যথেষ্ট ভালোবাসে। আমার সব কথা শুনে সে নিজের বাড়িতে চাকর পর্যন্ত রেখে দিয়েছে। আমাকে শুধু খাবারটা বানাতে হয়, সেটাও কখনো কখনো আমার বর প্রায় নিজেই খাবার বানিয়ে নেয় বা বাইরে থেকে নিয়ে আসে। আমি এত ভালো বর পেয়েছিলাম যার উপর আমার সন্দেহ করার কিবা দরকার। কিন্তু একদিন আমাকে আমার বর বলল, আমার কিছু পয়সার দরকার। আমি জিজ্ঞাসা করলাম যে কত পয়সা? সে তখন একটা বড় অঙ্কের টাকার কথা বলল। আমি বললাম, এটা তো অনেক পয়সা। সে বলতে লাগলো, তোমার পক্ষে কি একটা মুশকিল নাকি? তুমি তোমার বাবাকে বলো। আমি বললাম, বাবা যখন জানতে পারবে যে তুমি পয়সা চাইছো সে যে কোনোভাবে সেটা জোগাড় করে দিয়ে দেবে। আমার বর বলল যে না, বাবাকে তুমি এটা বলবে না যে পয়সা আমি চাইছি, তুমি এটা বলো যে তুমি চাইছো। আমি বললাম যে আমি কি বলবো, আমার তো এখনই বিয়ে হয়েছে। এমন কিছু বড় যুক্তি আমার মাথার মধ্যে আসছিল না যেটা শুনে তারা রাজি হয়ে যাবে। আমার বর বলল, কথা তো তোমাকে বলতেই হবে, তুমি কিভাবে বলবে সেটা তোমার ব্যাপার। ব্যাস, আমার নাম যেন না আসে, না হলে তারা ভাবে যে আমাদের জামাই আমাদের পয়সার উপর নজর দিয়েছে। সে লোভী, নিজে কিছু করার ক্ষমতা নেই, তাই আমাদের থেকেও পয়সা চাইছে। তাহলে আমাদের মেয়েকে কি খায় সে? আমি বললাম, তোমার সম্মান শুধু তোমার না, আমার সম্মান। আমি এভাবে কথা বলবো না যে তোমার পয়সা দরকার। আমি আজই বাবাকে ফোন করব। আমি নিজের বাবাকে ফোন করলাম, বললাম আমার টাকার দরকার। বাবা বলল, তোমার পয়সার কি প্রয়োজন? আমাকে অনেক কিছু কথা শুনতে হলো, আর তারপর আমি অনেকগুলো মিথ্যা কথা বলে তাদেরকে রাজি করালাম যে আমার সোনার গয়না দরকার। বাবা বলল, বিয়েতে তো তোমাকে 1 কিলো সোনা দেওয়া হয়েছে, সেগুলো কি কোনো কাজে আসেনি? আমি বললাম, না, আমার নতুন ডিজাইন পছন্দ হয়েছে, আমিও এটাই চাই। আমার বর বারণ করে দিয়েছে, কিন্তু ব্যাস, আমার হৃদয়েওতেই আটকে আছে। আমার বাবা বলল, কিন্তু তুমি তো ওরকম কোনোদিন ছিলেন না। আচ্ছা ঠিক আছে, চলো, তুমি যখন জেদ করছো তখন কি বা করতে পারি? তারা টাকা পয়সা পাঠিয়ে দিল, যেটা আমি আমার বরকে দিয়ে দিলাম। আর একদিন একটা উকিল আমাদের ঘরে আসলো, আর সে একটা ফাইল আনোর সাথে আর বলল, এটা বড় সাহেবকে দিয়ে দেবেন, ভীষণ প্রয়োজন। আমার বর পয়সা নিয়ে এটাই বলেছিল যে তাকে জমির জন্য সার নিতে হবে। জমি ভীষণ খারাপ হয়ে গেছে, আর ট্র্যাক্টরও কিনতে হবে।
কিন্তু এই ফাইলটা দেখে তো মনে হচ্ছে যে জমি শুধু খারাপ হয়নি, জমি তো কবে বন্ধ হয়ে গেছে, ওখানে তো একটা দানাও চাষ হয় না। তাহলে আমার বর ওই পয়সা কোথায় লাগিয়েছে যখন কিনা সে বলেছিল আমাকে জমির জন্য জিনিস কিনতে হবে? কিন্তু জমি তো উর্বর হয়ে পড়ে আছে। আমার ওই টাকা পয়সা নিয়ে আয়েশ করছিল, সে ঘরের জিনিসপত্র কি সেই পয়সাতেই লাগিয়ে দিয়েছিল? কাল যখন টাকা পয়সা শেষ হয়ে গেল তখন সে আবার আমাকে টাকা পয়সার জন্য বলতে লাগলো, কেননা তার কাছে তো টাকা পয়সা রোজগারের কোনো রাস্তাই ছিল না। ঠিক এই যুক্তি বেরিয়ে আসছিল। পরিষ্কারভাবে আমি গিয়ে আলমারি খুললাম, সেখানে আমার কোনো গয়নাই ছিল না। তার মানে এর আগে ঘর চলছিল, সেটা আমার গয়না বেচে দিয়ে চলছিল আর আমি জানতেও পারিনি। আর এদিকে 1 কিলো সোনা আমার আলমারি থেকে উধাও হয়ে গেল। এর মানে আমার বর আমাকে ব্যবহার করছিল। আমার বর না জানি আমাকে কি খাইয়ে দিত যে আমি সবসময় ঘুমোতেই থাকতাম। এবার তো আমার ব্লাড প্রেশার লো থাকতো, আর যখন আমার চোখ খুলত তখন বৈঠকে কোনো না কোনো মেহফিল চলত। আমার বর গল্প করতে থাকতো, কখনো ঘরের মধ্যে গানের আওয়াজ আসতো, কখনো মেয়েদের। সে আমাকে কি ভেবে নিয়েছিল? আমি ডাক্তারের কাছে গেলাম। তখন ডাক্তার বলল, আপনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়, এত ঘুম এমনিতে মানুষের তো আসে না যখন কিনা আপনি গর্ভবতী নন। আর আপনার সঙ্গে এরকম কোনো ঘটনাও ঘটেনি, তাহলে আপনার এত ঘুম কিভাবে আসতে পারে? 1-2 আমার সন্দেহ হলো। আর একদিন আমি আমার বরের আনা জিলিপি খেলাম না, আর সেটাকে লুকিয়ে ফেলে দিলাম। ওই দিন আমার একদম ঘুম আসেনি। আমি পুরো দিন জেগেছিলাম, যে সময়টা আমার ঘুমানো উচিত। ওই সময় আমার ঘুম আসছিল না। আমি তো ঘুমের নাটক করছিলাম। আমার বর ঘরে আসলো। আমার মনে হলো সে ঘুমানোর জন্য এসেছে, কিন্তু সে ঘুমোতে আসেনি। সে দেখতে এসেছিল যে আমি জেগে আছি কিনা। সে আমাকে ঘুমোতে দেখে ফেরত চলে গেল। আর তারপর আমি বৈঠকে দরজা খোলার আওয়াজ পেলাম। তারপর ঘরের মধ্যে মিউজিকের আওয়াজ শুনতে পেলাম, মহিলাদের আওয়াজ শুনতে লাগলাম। তার মানে আমার বর আমাকে অজ্ঞান করে ঘরের মধ্যে মদের আসর বসাত। আমি আমার বরের উপর রাগ করে তার সামনে চলে যাইনি, বরং আমি সেখান থেকে চুপচাপ চলে আসলাম। আমি বাবাকে ফোন করলাম। আমার বর আমাকে খুঁজতে খুঁজতে আমার বাড়ি আসলো। সে বলতে লাগলো, আপনার মেয়ে ঘরে নেই। আমার বাবা বলতে লাগল, সে তো এখানে নেই। আমার মেয়ে কোথায় আছে বলো? আমি তো তোমার সাথে তাকে বিদায় দিয়েছিলাম। কোথায় আমার মেয়ে? যখন কি না আমি আমার বাবার ঘরেই ছিলাম। আমার বাবা আমার বরকে অনেক অপমান করল। সে আমাকে এখানে সেখানে খুঁজতে লাগল। আমি আমার ফোন অন রেখেছিলাম, কিন্তু আমি তুলিনি, কোনো বেজে গেল। তারপর সে বাড়ি এসে বলতে লাগল, আমি তো খুঁজে পাচ্ছি না, আপনি সাহায্য করুন। তারপর বাবা সব কিছু বলল, আর এটাও বলল, তুমি আমার মেয়ের সাথে কি করেছো তার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি তাকে অজ্ঞান করে নিজের আয়েস করতে, তাও ওর পয়সা দিয়েই। তুমি আমার মেয়েকে কি ভেবে রেখেছ? আমার বাবা একদম দেরি করল না, আর তার উপর বিচ্ছেদ হওয়ার জন্য কেস করে দিল। আমি আমার বাবার সঙ্গ দিলাম। আমার বাবা বলল যে তুমি এরকম মানুষের সাথে একদম থাকতে পারবে না। আমরা ওকে কি ভেবেছিলাম, আরও কি বের হলো, সে একটা জুয়ারি আয়েশ করা বাজে লোক। আর তার সাথে জীবন ভালোভাবে কাটানো সম্ভব কিনা, আর না একজন ভালো বাবা হতে পারবে সে কখনো। সে তোমার সাথে দিয়ে করেছিল শুধুমাত্র তোমার টাকা পয়সার জন্য। আমাদের থেকেও ভুল হয়ে গেছে, আমরা ওকে চিনতে পারিনি। আমরা আমাদের হীরের মতো মেয়েকে ওকে দিয়েছি, কিন্তু এবার আমরা নিজের ভুল শুধরে নেব। শুধু এটুকুই নয়, আমার প্রথমেও এই ধরনের ঘটনা ঘটিয়েছিল। সে আমার সাথে বিয়ে করেছিল। আমার কাছে অনেক টাকা পয়সা ছিল বলে তার একটাই প্ল্যান ছিল যে সে আমাকে অজ্ঞান করে লুকিয়ে সব কাজ করবে। আর তারপর যখন আমি তাকে বললাম আমি সবসময় মিষ্টি খেতে ভালোবাসি, আমার জন্য মিষ্টি অবশ্যই আনবে, তো তার জন্য তো ব্যাপারটা এমন ছিল যে সে যা চাইছিল তাই যেন নিজে থেকে এসে তার হাতে ধরা দিয়েছে। ওর জন্য ব্যাপারটা এরকম ছিল, সে জিলিপির মধ্যে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে আমাকে খাওয়াতে থাকত। আর যে লোক অন্যের বউ বোন মেয়েদের ঘরে ডাকে সে নিজের বুকে বিক্রি করে দিতে পারে। এজন্য আমি তার সাথে থাকার জন্য বারণ করে দিলাম। আমি তার সাথে থাকতে চাইনি যে একদিনের জন্য আমার সাথে বর বউয়ের সম্পর্ক স্থাপন করেনি, বরং আমাকে অজ্ঞান করে অন্য মহিলাদের কাছে যেত, সেটাও আমারই আনা পয়সা দিয়ে। কেন থাকব তার সাথে? আমি আমার বরকে ছেড়ে দিলাম, আর এই সমস্ত কিছু বাজে দুঃস্বপ্ন ভেবে ভুলে গেলাম। 2 বছর পর আবার বিয়ে হয়, আর আমি আমার জীবনে এখন ভীষণ খুশি। আমার প্রথমবারের ব্যাপারে আমি জানতে পারি যে সে নিজের সমস্ত জমি বিক্রি করে রাস্তায় এসে গেছে। সবকিছু বিক্রি হয়ে গেছে তার, আর আজকাল তার অবস্থা ভীষণ খারাপ। কিন্তু এরকম লোকের সাথে এরকমটাই হওয়া উচিত।